দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জরুরি সভায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দুপুরে ক্যাম্পাসে হবে গায়েবানা জানাজা। রংপুর ও কুমিল্লায় নিহত 2 শিক্ষার্থীর দাফন সম্পন্ন। কোটা আন্দোলন বিএনপি জামাতের হাতে চলে গেছে, এটি পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে, বললেন ওবায়দুল কাদের। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, শতাধিক ককটেল, অস্ত্র জব্দ, আটক 7। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই অভিযান, অভিযোগ রিজভি। এবং পবিত্র আশুরা আজ, কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিন। হোসনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জরুরি সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামালের কার্যালয়ে এই সভা শুরু হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হবার পর উপাচার্যের বাসভবনে গিয়ে আবারও বৈঠকে বসেন সিন্ডিকেটের সদস্যরা। এর আগে গতরাতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় ইউজিসি। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে। এদিকে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। সকাল থেকে বিজয় 71 হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের ব্যাগ গুছিয়ে হল ছাড়তে দেখা গেছে। এদিকে আজও বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসের প্রধান ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ক্যাম্পাস বন্ধের ঘোষণা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। উপমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের মতো কোটা আন্দোলনের সিলেটের পরিস্থিতিও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা এখন অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, আজ সকালে কিন্তু সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কিন্তু ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু 3 ঘটিকার ভিতরে ক্যাম্পাস ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশ প্রত্যাখ্যান করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন এবং আজ বুধবার বেলা 2টায় তারা গায়েবানা জানাজা ও কফিন মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে আমরা জানতে পেরেছি।
আসলে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত রবিবার থেকেই হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে সিলেট। সেই রাত থেকেই ছাত্রলীগ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং আন্দোলনকারীদের ঠেকাতে কিন্তু ছাত্রলীগ 3 দিন ধরে সাবি ক্যাম্পাস, মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চুহাট্টা ও আম্বরখানা সহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের রাস্তায় মহড়া দিতেও দেখা গেছে এবং গতকাল আন্দোলনকারীদের মিছিলে শিক্ষার্থীদের হাতেও দেখা গেছে লাঠিসোঁটা। এবং সিলেটে আন্দোলনে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 2 সপ্তাহ ধরে অহিংস আন্দোলন চললেও গত রবিবার রাতে কিন্তু আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে এবং পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এবং আজ সকাল থেকে যে ঘোষণা এসেছে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী হল ছাড়ছেন এবং অনেক অভিভাবকও কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে প্রয়োজনীয় নিরাপত্তার জন্য কিন্তু তারা তাদের সন্তানদেরকে বাসায় নিয়ে যাচ্ছেন। আসলে আর যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন তারা হল ছাড়বেন না এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আসলে এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ উপমা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে 6 জন মারা গেছেন। আহত হন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। বৈষম্য বিরোধী আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক। রংপুর ও চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে নিহত 2 জনের দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও কুমিল্লার চান্দিনায় চট্টগ্রামে সংঘর্ষের সময় নিহত ওয়ার্কশপ শ্রমিক কার ফারুকের দাফন অনুষ্ঠিত হয়। পীরগঞ্জে আবু সাইদের দাফনে হাজারো জনতা ভিড় করে। ভোরে কুমিল্লার চান্দিনায় উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুরে ফারুকের দাফন করা হয়। ফারুক চট্টগ্রামের একটি ওয়ার্কশপে থেকে কাজ করতেন। দুইটা গুল্লি খাইছে ও কোনো সন্ত্রাস না, কোনো কিছু না, পার্টির বলানো, ও একটা দিন মজুরি। আমরা যেরকম দিন মজুরি করে আনি ঘরে খানা, না হলে নাই। আমরা তো কোনো রাজনীতির ভিত্তে নেই, কিছুর ভিত্তে নাই। কাহারা গুল্লি করছে, হ্যাঁ, এটা তো আওয়ামী লীগের বলা বানিয়ে ওইখানে গন্ডগোল করছে। কোন পার্টির বলারা তো গুল্লিকে ভরে গেছে, এটা আল্লাহ জানে, আর ও করতে পারে। কোটা আন্দোলন বিএনপি জামাতের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক আলোচনা সভা শেষে তিনি বলেন, এই আন্দোলন থেকে এখন সরকার পতনের চক্রান্তে পরিণত হয়েছে। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে শতাধিকের বেশি ককটেল, 7টি দেশি বিদেশি অস্ত্র, 500-রও বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। রাতে অভিযান শেষে সাংবাদিকদের এই কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি প্রধান বলেন, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে কোঠা বিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে। সেখানে এটাকে অপেক্ষা করে কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রভাবিত করার যে একটা অপচেষ্টা, তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা নিজেরা দেখেছেন, প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা, 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। রিজভী বলেন, একটি বাহানা তৈরি করে এই অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দাও জানান তিনি। তো বিএনপি কার্যালয়ের মধ্যে তো কেউ নেই, তাহলে ককটেল বিস্ফোরণটা কে করলো? এটা হয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লোকজন করেছে, না হলে আশেপাশের যুবলীগের নেতাকর্মীদেরকে দিয়ে করানো হয়েছে পুলিশের প্রোটেকশনে। করিয়ে এই অফিস রেড করার একটা বাহানা তৈরি করা, অফিস রেড করার একটা যুক্তি তৈরি করার জন্য এই ককটেলগুলি বিস্ফোরণ করা হয়েছে। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ইসলাম ধর্মমতে হিজরির প্রথম মাস মুহররম অত্যধিক তাৎপর্যপূর্ণ, আর এ মাসের 10 তারিখ মুসলমানরা গুরুত্বের সাথে পালন করে থাকেন। মুসলিম ধর্মমতে আশুরার 10 তারিখে পৃথিবী সৃষ্টি, মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আল্লাহ 10 মুহররম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আরম্ভ করেন। আবার ওই একই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর মাটি স্পর্শ করে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্ত হন। লূত আলাইহিস সালামের শহর ধ্বংস হয়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিলিত হন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে 3 দিন ও 3 রাত পর মুক্তি লাভ করেন। দিনটি মুসলিম বিশ্বে শোকের দিন হিসেবে পালিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুয়াবিয়ার এই মর্মে সন্ধি হয়েছিল যে মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। সে প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় 60 হিজরির 9 মুহররম ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে ইয়াজিদ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হন। শেষে দুই দলের মধ্যে যুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং পরিবারের প্রায় সব পুরুষ শাহাদাত বরণ করেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে সীমার তার কর্তৃত শির দামেস্কে ইয়াজিদের দরবারে উপহার দিতে নিয়ে যায়। এই মর্মন্তুদ ঘটনার স্মরণে 10 মুহররম দিনটি মুসলিম বিশ্বে প্রতি বছর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের দিনটি পালন করে সমগ্র বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। ইলিয়াস কমল, মাই টিভি।
পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল করছে শিয়া সম্প্রদায়। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনী দালান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায়। পরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হবে শোকের মিছিল। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও। আশুরার শোক মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আজকের দিনে আমরা শোক মাতম করি ইমাম হোসেনের স্মরণে। আজকের দিনে ইয়েজিদের বর্বরতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। এই দিনে আমাদের ইমাম হোসেন শহীদ করা হয়েছে, তাই আমরা শোক করি এই দিনে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তাজিয়া মিছিলের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আপনি জানেন যে আজকে কিন্তু পবিত্র আশুরা এবং মুসলমান সম্প্রদায়ের জন্য এটি কিন্তু একটা বিশেষ দিন, এবং আজকের এই দিনটিতে কিন্তু বিশেষ শোক পালন করেন শিয়া সম্প্রদায়। এবং আমরা উপমা আপনাকে যদি একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শিয়া সম্প্রদায় কালো পোশাক পরে কিন্তু যে শোক, সেই শোকের কিন্তু জানান দিচ্ছেন। একই সাথে প্রত্যেকের কিন্তু খালি পা, এবং তারা কিছুক্ষণ আগে বুক চাপড়াচ্ছিলেন, এবং তারা যেটি করে তারা মাতম করেন সেটি হচ্ছে হাই হোসেন, হাই হোসেন। এবং তারা বিশ্বাস করেন আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুই নাতি রয়েছে তাদের মধ্যে থেকে হোসেনকে কিন্তু নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করা হয়, এবং এই দিনটিকে তাই তারা শোক পালন হিসেবে কিন্তু তারা বহু বছর ধরেই পালন করে আসেন। এবং বাংলাদেশের যে প্রায় 350 বছরের ইতিহাসে ইমামবাড়া ও হোসনে দালান ইমামবাড়া থেকে কিন্তু এই তাজিয়া মিছিল বের হয়, এবং আজকেও সকাল 10টা নাগাদ ইমামবাড়া থেকে এই তাজিয়া মিছিল শুরু হয়েছে। এবং এই তাজিয়া মিছিল ইমামবাড়া হয়ে তারপরে আজিমপুর প্রদক্ষিণ করে নিউ মার্কেট হয়ে এখন কিন্তু আছে ঠিক সায়েন্স ল্যাব মোড়ে, এবং এই সায়েন্স ল্যাব মোড় থেকে কিন্তু এই তাজিয়া মিছিলটি যাচ্ছে যে প্রতীকী যে ইয়ে করা হয়েছে তাজিয়া মিছিলে, সেই ধানমন্ডিতে কিন্তু তারা যাচ্ছে। তো এই ধানমন্ডিতে যাওয়ার পরে কিন্তু সেই প্রতীকী কফিনের সামনে কিন্তু তাদের এই তাজিয়া মিছিলটি শেষ হবে। এর বাইরে থেকে যদি আপনাকে একটু জানিয়ে রাখি উপমা, আজকে কিন্তু কোনো ধরনের নৃশংসতার ঘটনা কিন্তু এখানে ঘটেনি। আমরা সবসময় জানি যে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে অনেকে নিজেদের গায়ে আঘাত করে, এই ধরনের কিন্তু অপ্রীতিকর ঘটনা কোনো আমরা দেখিনি। এছাড়াও আমরা যদি বলি পুলিশ, র্যাব তাদের কিন্তু যথাযথভাবে তারা কাজ করছে, এবং স্পেশাল ফোর্সের মাধ্যমে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থাটিকে অক্ষুণ্ণ রেখেছে। তো আমার কাছে উপমা এখন পর্যন্ত তাজিয়া মিছিলের যে বর্তমান পরিস্থিতি সেটা এতটুকুই ছিল। উপমা। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সায়েন্স ল্যাবরেটরি থেকে তাজিয়া মিছিলের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আমেনা হীরা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর সহ কয়েকটি গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। 2 সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর সহ কয়েকটি গ্রামের নদী তীরবর্তী এলাকায় দেখা মেলে এমন ভাঙনের দৃশ্য। গত কয়েকদিনে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পারে মানুষের। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয়স্থল ছিল সেটাও ভেঙে গেছে। এইভাবে অনেক বাড়িতে আমরা ছিলাম, আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই। কোনে যামু কোনে থাকমু তাও আমাদের কোনো নিরাপত্তা নাই। সরকারি বিভিন্ন খাস জায়গা আছে, বিভিন্ন বাঁধ আছে, বিভিন্ন জায়গায় খাস খতিয়ান জায়গা আছে, এদের
এইগুলো ভরট করে যদি এদের আপাতত আশ্রয় কেন্দ্র বা গুচ্ছগ্রাম করে দিত। পরিবারের শেষ সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে অসহায় মানুষ। সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। 6.5 কোটি টাকার কাজও এখানে করে নাই। কোনো কাজ করার কোনো বাস্তবায়ন থাকলে এই হাজার হাজার ঘরবাড়ি এই নদী গর্ভে বিলীন হয়ে যেত না। কোনো কাজই করে নাকি, মাঝে মধ্যে এসে কিছু বস্তা দিয়েছে, দেওয়ার পরে মনে করি ওরা পুরোপুরি পারবো হয় নাকি ভেঙে আছে, ভাঙতে ভাঙতে মনে করেন যে গ্রাম শেষ, জমি জায়গা শেষ। বিশেষ বিরতি আবেদন অতি সত্বর আমাদের এইটা একটা আমাদের এলাকা বাঁচানোর একটা ব্যবস্থা করতে হবে। ভাঙন রোধে বড় প্রকল্পের কাজ চলমান। বর্তমানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই ভাঙন কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রয়োজনীয় যে বরাদ্দ এটি কিন্তু সরকার থেকে এই এডিপি বাজেটে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি যে সামনে বন্যায় আমরা ভাঙন রোধ করতে পারবো। যে সমস্ত এলাকায় নদী ভাঙন হয়েছে সেই গৃহহীন মানুষকে আমরা পুনর্বাসনের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীর রক্ষার প্রকল্প অনুমোদন দেয় সরকার। পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারদের অবহেলায় বাস্তবায়ন হচ্ছে না এই প্রকল্প। ফলে প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছে নদী তীরবর্তী মানুষেরা। SM হামিম, মাই টিভি। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।